একদল মানুষকে যদি সীমিত খাদ্যদ্রব্যের সাথে একটি অজানা দ্বীপে রাখা হয়, যেখানে চারিদিকে শুধু নুড়ি পাথর বালি ছাড়া আর কিচ্ছু নেই, যেখান থেকে নিকটবর্তী মনুষ্য বসতিতে পৌঁছাতে ঝঞ্ঝাপূর্ণ সমুদ্রপথে পাড়ি দিতে হয় কয়েকশো মাইল, যে দ্বীপে সভ্য সমাজের কোনো নিয়মকানুন নেই, এরকম পরিস্থিতিতে সেই মানুষেরা কী করবে? হয় তারা বাঁচার তাগিদে সেই সীমিত খাদ্যদ্রব্যের অধিকার পাওয়ার জন্য নিজেদের মধ্যেই লড়াই করবে, অথবা জীবন ধারণের জন্য মিলেমিশে দলবদ্ধভাবে প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করবে। এটা যদি কোনো উপন্যাস হতো, তাহলে ওই দুটি থিমের যে কোনো একটি নিয়েই সম্পূর্ণ কাহিনী লিখে ফেলা যেত। কিন্তু যে ঘটনার কথা আজ আপনাদের শোনাবো, তা কোনো উপন্যাসে লেখা কল্পকাহিনী নয়। এ কাহিনী নাম না জানা কিছু মানুষের জীবনে ঘটে যাওয়া অত্যন্ত দুঃখজনক কিন্তু চূড়ান্ত বাস্তব ঘটনা। সেই মানুষগুলিকে প্রথমে কৃতদাসে পরিণত করা হয়, তারপর তাদেরকে ভারত মহাসাগরে অবস্থিত একটি ছোট্ট নিষ্ফলা দ্বীপে ফেলে রেখে যাওয়া হয়। অবশ্য যাওয়ার আগে তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয় যে যত দ্রুত সম্ভব জাহাজ নিয়ে এসে তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হবে। তারা অপেক্ষা করতে থাকে। দিন কেটে মাস, মাস কেটে বছর, বছর কেটে অতিক্রান্ত হয়ে যায় দশক, কিন্তু সেই জাহাজ আর আসে না। প্রতীক্ষারও অবসান হয় না। মাত্র 1.5 কিলোমিটার এলাকা বিশিষ্ট বালুময় ওই দ্বীপে একটিও গাছ ছিল না। ওই ছোট্ট দ্বীপে সেই মানুষেরা দীর্ঘ 15টা বছর ধরে আটকে থাকে। তারপর তাদের কি হলো? তাদেরকে দেওয়া প্রতিশ্রুতি কি শেষ পর্যন্ত পূরণ করা হয়েছিল? তাদের মধ্যে কেউ কি বেঁচে ফিরে আসতে পেরেছিল? সেই দ্বীপে তারা পৌঁছেছিলই বা কিভাবে? আর কিভাবে প্রকাশ্যে এলো তাদের এই কাহিনী? এ সমস্ত কিছু আজ আপনাদের জানাবো এই পর্বে। নমস্কার, আমি অন্তরা, আর আপনারা দেখছেন ইনসাইট। পৃথিবীর মানচিত্র যদি দেখেন, ভারতীয় উপমহাদেশ থেকে দক্ষিণ পশ্চিম কোণে ভারত মহাসাগরের মধ্যে একটি অতি ক্ষুদ্র দ্বীপ দেখতে পাবেন। আফ্রিকা মহাদেশের অন্তর্গত মাদাগাস্কার দ্বীপ থেকে 300 মাইল অর্থাৎ 480 কিলোমিটার পূর্বে এবং মরিশাস দ্বীপ থেকে 350 মাইল অর্থাৎ 560 কিলোমিটার উত্তরে এই দ্বীপটি অবস্থিত। এটি আয়তনে এতটাই ক্ষুদ্র যে দৈর্ঘ্যে মাত্র 1600 মিটার এবং প্রস্থে 800 মিটার। বহু পূর্বে এটি একটি আগ্নেয়গিরি ছিল, কিন্তু যুগ যুগ ধরে ক্রমাগত ক্ষয় হতে হতে বর্তমানে নুড়ি বালি পাথরে ভর্তি একটি ছোট্ট দ্বীপে পরিণত হয়েছে। চারিদিকে প্রবাল প্রাচীর দ্বারা বেষ্টিত এই দ্বীপটির সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতা সর্বোচ্চ 7 মিটার। 1720 সালে একজন ফরাসি নাবিক সর্বপ্রথম এই দ্বীপটিকে খুঁজে পান এবং এর নামকরণ করেন আইল দে সাবলে অর্থাৎ বালির দ্বীপ। এই দ্বীপটি এতটাই নিষ্ফলা যে কিছু ঝোপঝাড় ও ঘাস বাদ দিয়ে অন্য কোনো গাছপালা এখানে পাওয়া যায় না। খ্রিস্টীয় 7ম শতাব্দী থেকে ফরাসি ঔপনিবেশিক শক্তি পৃথিবীর বিভিন্ন স্থানে তাদের উপনিবেশ স্থাপন আরম্ভ করে। ধীরে ধীরে উত্তর আমেরিকা, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, এমনকি ভারতীয় উপমহাদেশেও তাদের কলোনি গড়ে ওঠে। 1721 সালের দিকে ভারত মহাসাগরে অবস্থিত মরিশাস দ্বীপ তাদের অধিকারে চলে আসে। তারা এর নতুন নামকরণ করে আইল দে ফ্রান্স। তারপর থেকে এখানে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চলত। মুনাফা কামানোর জন্য কোম্পানি সেখানে চাষাবাদ করা আরম্ভ করে। গোলমরিচ, লবঙ্গ, দারুচিনি আর আখের বড় বড় ক্ষেত গড়ে ওঠে। আর এই সব কৃষি খামারগুলিতে কাজ করার জন্য প্রয়োজন হয়ে পড়ে অধিক শ্রমশক্তি সম্পন্ন শ্রমিকের। তখন চাহিদার যোগান দেওয়ার জন্য আফ্রিকার বিভিন্ন অঞ্চল থেকে সস্তার কৃতদাস নিয়ে আসা হতে থাকে। বেশিরভাগ কৃতদাস আসতো মোজাম্বিক, মাদাগাস্কার এবং জাঞ্জিবার থেকে। কৃতদাসদের ক্রয় বিক্রয় অর্থাৎ স্লেভ ট্রেড অতি লাভজনক ব্যবসা ছিল। এরকমই একটা সময়ে 1761 সালে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি যুদ্ধজাহাজ দক্ষিণ পশ্চিম ফ্রান্সের বায়োনে থেকে মাদাগাস্কারের উদ্দেশ্যে যাত্রা আরম্ভ করে। তখন মাদাগাস্কারের কিছুটা অংশ ফরাসিদের অধীনে ছিল। জাহাজের নাম ছিল উটিল। ক্যাপ্টেন সহ জাহাজে ছিল মোট 142 জন যাত্রী।
যাত্রীদের সবাই ফরাসি শ্বেতাঙ্গ। মাদাগাস্কারে পৌঁছে জাহাজের ক্যাপ্টেন জাঁ ডে লা ফার্গ পূর্ব উপকূলবর্তী শহর ফাউল পয়েন্ট থেকে 160 জন কৃতদাস ক্রয় করে। এই 160 জনের মধ্যে নারী, পুরুষ, শিশু সবাই ছিল। উদ্দেশ্য এদেরকে মরিশাসে নিয়ে গিয়ে চড়া দামে বিক্রয় করে প্রচুর মুনাফা কামানো। সেই মতো জাহাজ মাদাগাস্কার ছেড়ে দ্রুত গতিতে মরিশাসের দিকে এগোতে থাকে। যদিও সে সময় মরিশাসের ফরাসি কর্তৃপক্ষ কৃতদাসদের মরিশাসে আমদানি ব্যান করে দিয়েছিল। অবশ্য এরকমটা যে তারা মানবিকতার খাতিরে করেছিল তা নয়। আসলে সে সময় ব্রিটেনের সাথে ফ্রান্সের যুদ্ধ চলছিল। 1756 থেকে 1763, অর্থাৎ মোট 7 বছর এই যুদ্ধ চলেছিল। ইতিহাসে এটি 7 ইয়ার্স ওয়ার বা সপ্তবর্ষীয় যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে ফ্রান্সের বেশ ক্ষয়ক্ষতি হয়েছিল। আর্থিক দিক থেকেও তারা বেশ দুর্বল হয়ে পড়েছিল। যুদ্ধের খরচ চালাতে গিয়ে মরিশাসেও খাদ্য সংকট দেখা দিয়েছিল। এই অবস্থায় নিজেদের ঘাড়ে আর বোঝা চাপাতে তারা চাইছিল না, তাই নতুন করে কৃতদাস আমদানি বন্ধ রাখা হয়েছিল। এদিকে উটিল জাহাজের ক্যাপ্টেন জাঁ ডে লা ফার্গ এই নিষেধাজ্ঞার ব্যাপারে জানা সত্ত্বেও অধিক মুনাফার লোভে মাদাগাস্কার থেকে 160 জন কৃতদাস নিয়ে মরিশাসের পথে রওনা দেয়। 1761 31 জুলাই দিন শেষ হয়ে যখন অন্ধকার নামে, তখনও জাহাজটি না থেমে এগোতে থাকে। সে যুগে অবশ্য জিপিএস বা গুগল ম্যাপের সুবিধে ছিল না। সে সময় জাহাজকে সঠিক পথে চালনা করার জন্য জাহাজের নাবিকদের কাছে মানচিত্র থাকত, যেখানে যাত্রাপথের আশেপাশে থাকা ছোট বড় দ্বীপ, বন্দর বা দেশ চিহ্নিত থাকত। সমুদ্রের মধ্যে কোথাও যদি ডুবো পাহাড় থাকে অথবা সমুদ্রের কোনো অঞ্চল যদি ঝঞ্ঝাপূর্ণ হয়ে থাকে, তারও উল্লেখ মানচিত্রে করা থাকত। সেদিন ক্যাপ্টেন জাঁ ডে লা ফার্গের হাতে 2টো ম্যাপ ছিল। তার একটিতে দেখা যাচ্ছিল সামনে অবাধ সমুদ্র, আর অপরটি নির্দেশ করছিল সেই স্থানের আশেপাশে প্রস্তর সংকুল একটি ছোট্ট দ্বীপ থাকার কথা, যার নাম আইল দে সাবলে, অর্থাৎ সেই বালির দ্বীপ। তখন কোন পথে জাহাজকে চালনা করা হবে তা নিয়ে বাকি নাবিকদের সাথে ক্যাপ্টেনের জোর বাকবিতণ্ডা শুরু হয়ে যায়। এই পরিস্থিতিতে অন্য কোনো ক্যাপ্টেন হলে হয়তো জাহাজ থামিয়ে সকাল হওয়ার অপেক্ষা করত, কিন্তু উটিল জাহাজের ক্যাপ্টেনের তাড়া ছিল, কারণ জাহাজের কার্গো হোল্ডে 160 জন কৃতদাসকে বেআইনিভাবে লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তাই জাহাজ না থেমে সামনের দিকে অগ্রসর হতে থাকে। সে রাত্রে আকাশে চাঁদ ছিল না, আর সেই অন্ধকারে রাত প্রায় 10:30 নাগাদ সামনে থাকা প্রবাল প্রাচীরের সাথে জাহাজের জোর ধাক্কা লাগে। জাহাজ ডুবতে আরম্ভ করে। পরে যখন জাহাজের সমস্ত রেকর্ড লিপিবদ্ধ করা লগবুক উদ্ধার করা হয়, যা বর্তমানে ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রকের আর্কাইভে রাখা রয়েছে, সেখান থেকে জানা যায় সেই রাতে জাহাজ বালির দ্বীপের পূর্ব প্রান্তে অবস্থিত উঁচু প্রবাল প্রাচীরে গিয়ে ধাক্কা মারে। তখন বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 15 থেকে 20 নটস। আকস্মিক এই দুর্ঘটনায় বেশ কিছু জনের মৃত্যু হয়। যারা বেঁচে যায় তারা সেই বালির দ্বীপে গিয়ে আশ্রয় নেয়। রাত কেটে দিনের আলো ফুটতেই দেখা যায় জাহাজের 142 জন ক্রুয়ের মধ্যে তারা রয়েছে 123 জন। বাকিরা সেই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। তবে চারিদিকে একটু নজর ঘোরাতেই তারা দেখতে পায় এই ছোট্ট দ্বীপে যে কেবলমাত্র তারাই রয়েছে তা নয়, তাদের সাথে রয়েছে আরও 88 জন কৃতদাস, যাদেরকে তারা মাদাগাস্কার থেকে নিয়ে আসছিল। অবশ্য 160 জন কৃতদাসের মধ্যে প্রাণ বাঁচাতে পেরেছিল কেবলমাত্র 88 জন, কারণ তাদেরকে আটকে রাখা হয়েছিল জাহাজের খোলের একেবারে নিচের দিকে। জোর ধাক্কার অভিঘাতে জাহাজ যখন ভেঙে যায়, তখন তাদের মধ্যে যারা বাইরে বেরোতে পেরেছিল তারা সাঁতরে এসে উঠেছিল এই দ্বীপে, আর যারা বেরোতে পারেনি তাদের সলিল সমাধি ঘটেছে। আকস্মিক এই বিপর্যয়ের ধাক্কায় জাহাজের ক্যাপ্টেন জাঁ ডে লা ফার্গের নার্ভাস ব্রেকডাউন, অর্থাৎ স্নায়ু বৈকল্য ঘটে। তাই বাকিদের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব জাহাজের ফার্স্ট অফিসার বার্থেলেমি কাস্টেলান ডু ভার্নে নিজের কাঁধে তুলে নেন। ক্যাপ্টেন ফার্গের পরিবর্তে তিনিই হন নতুন ক্যাপ্টেন। তাঁর নির্দেশে তড়িঘড়ি সেই ডুবন্ত জাহাজের ভগ্নস্তূপের থেকে যা যা বাঁচানো সম্ভব তা বাঁচাতে সবাই তৎপর হয়ে ওঠে। 22 পিপে ময়দা, 100 কেজি মাংস সহ অন্যান্য কিছু সামগ্রী জাহাজ থেকে বাঁচানো সম্ভব হয়। খোঁজাখুঁজি করে দেখা যায় ওই দ্বীপের চারপাশে প্রবাল প্রাচীর দিয়ে ঘেরা স্থির জলে কচ্ছপ আর সামুদ্রিক মাছ রয়েছে।
এছাড়াও বেশ কিছু সামুদ্রিক পাখি ওই দ্বীপে এসে ডিম পাড়ে, সুতরাং পাখির মাংস আর ডিমও সহজে পাওয়া যাবে। অর্থাৎ আপাততভাবে খাদ্য সংকটে পড়তে হবে না। কিন্তু সংকট দেখা দিল অন্য ক্ষেত্রে। ওই দ্বীপে পানীয় জলের কোনো বন্দোবস্ত ছিল না। এদিকে জাহাজ থেকেও অতি অল্প পরিমাণে জল বাঁচাতে পারা গেছে। ফলে অচিরেই দেখা দিল তীব্র জলসংকট। জলের সমস্যা মেটাতে ঠিক করা হলো দ্বীপের মাটি খুঁড়ে কুয়ো খনন করা হবে। কিন্তু সেই জমিতে মাটির পরিমাণ অতি সামান্য। ওপরের নুড়ি পাথর বালির আস্তরণের নিচে রয়েছে কঠিন আগ্নেয় শিলা। 3 দিন ধরে ক্রমাগত সেই আগ্নেয় শিলা খুঁড়ে অবশেষে জল পাওয়া গেল। তবে সেই জলের রং সাদা আর তার স্বাদ একেবারে নোনা। তাও অন্ততপক্ষে জল তো পাওয়া গেল। অবশ্য সেই 3 দিনে জলের অভাবে 28 জনের মৃত্যু ঘটেছে, আর তারা সবাই ছিল কৃতদাস। তাদের জীবনের মূল্য বোধহয় শ্বেতাঙ্গদের থেকে অনেক কম। যাই হোক, সেই দ্বীপে তারা বসবাস শুরু করলো। ফরাসি শ্বেতাঙ্গরা দ্বীপের পশ্চিম দিকে সমুদ্র তটে ভাঙা জাহাজের মাস্তুল এবং পাল খাটিয়ে তাঁবু বানিয়ে থাকতে আরম্ভ করলো। আর কৃতদাসদের থাকার জায়গা হলো দ্বীপের উত্তর দিকে। রান্না করার জন্য ওভেন বানানো হলো। জাহাজে যে ধরনের সোশ্যাল অর্ডার চলতো, এই দ্বীপেও সেই সোশ্যাল অর্ডারই চলতে লাগলো। অর্থাৎ শ্বেতাঙ্গরা প্রভু এবং কৃষ্ণাঙ্গরা তাদের গোলাম। পূর্বের মতো এখানেও লগবুকের রেকর্ড লিপিবদ্ধ করা হতে থাকলো। সেই লগবুক থেকে জানা যায় 9 আগস্ট অর্থাৎ দুর্ঘটনা ঘটার 10 দিন পর দূরে একটি জাহাজকে দেখা যায়। জাহাজে থাকা লোকেদের দৃষ্টি আকর্ষণের জন্য 2 পিপে ভর্তি গান পাউডারে আগুন ধরিয়ে বিস্ফোরণ ঘটানো হয়। তা সত্ত্বেও সেই জাহাজটি না থেমে তার স্বাভাবিক গতিতে অগ্রসর হতে হতে একসময় দৃষ্টিসীমার বাইরে মিলিয়ে যায়। নতুন ক্যাপ্টেন কাস্টেলান জানতেন বেশি দিন এখানে থাকলে অরাজকতার সৃষ্টি হবে। তাই তিনি যত দ্রুত সম্ভব এই দ্বীপ থেকে উদ্ধার পাওয়ার রাস্তা খুঁজতে লাগলেন। তিনি ঠিক করলেন একটি বড়সড় নৌকো বানিয়ে কোনো মতে সভ্য সমাজে ফিরে যাওয়ার চেষ্টা করবেন। কিন্তু এতেও বেশ কিছু সমস্যা ছিল। প্রথমত, নৌকো বানানোর জন্য চাই কাঠ, আর ওই দ্বীপে একটিও বৃক্ষজাতীয় উদ্ভিদ ছিল না। তাই ঠিক করা হলো ওই ভাঙা জাহাজের কাঠগুলিকে এনে তা দিয়েই নৌকোটি বানানো হবে। তবে জাহাজের বেশিরভাগ অংশই জলের তলায় ডুবে যাওয়ার কারণে সেখান থেকে কাঠগুলিকে বের করা বেশ কষ্টসাধ্য ব্যাপার। তাও বহু কষ্টে কাঠগুলিকে বের করে নিয়ে আসা হলো। এছাড়াও জাহাজে থাকা ধাতুর পাত, ধাতুর টুকরো আর যন্ত্রপাতিও জোগাড় করা হলো। এরপরেই দেখা দিল দ্বিতীয় সমস্যা। তাদের সাথে জাহাজ মেরামতির যে মিস্ত্রি ছিল, তার হাতে কলমে কাজের কোনো অভিজ্ঞতা ছিল না। এবার নৌকো কিভাবে বানানো হবে? তখন কাস্টেলান নিজের হাতে নৌকোর একখানি নকশা তৈরি করলেন। সেই নকশা অনুযায়ী নৌকো বানানোর কাজ আরম্ভ হলো। এবার এলো তৃতীয় সমস্যা। বেশিরভাগ ফরাসিরা নৌকো বানানোর মতো এত কঠিন পরিশ্রমের কাজ ফেলে পাখি শিকার করে সময় কাটাতে লাগলো। কাস্টেলান তখন সেই কৃতদাসদের কাজে লাগালেন। তারা অতি উৎসাহের সাথে কাজে লেগে পড়ল। আর মাত্র 2 মাসের মধ্যেই তৈরি হয়ে গেল একটি বড় মাপের নৌকো। এর নাম দেওয়া হলো লা প্রভিডেন্স। 123 জন ফরাসি শ্বেতাঙ্গদের মধ্যে মাত্র 20 জনই এর নির্মাণে হাত লাগিয়েছিল। বাকি পুরোটা কাজ সম্পন্ন করেছিল সেই কৃষ্ণাঙ্গরা। 1761-র 27শে সেপ্টেম্বর অর্থাৎ দুর্ঘটনা ঘটার 2 মাস পর লা প্রভিডেন্স জলে ভাসল। কাস্টেলান সহ পুরো 123 জনের ফরাসি দল তাতে চড়ে দ্বীপ ছাড়ল। অবশ্য তাদের মধ্যে সেই 100 জনও ছিল যারা নৌকার নির্মাণে কোনোভাবেই অংশগ্রহণ করেনি। দ্বীপে থেকে গেল শুধু কৃতদাসেরা। অবশ্য যাওয়ার পূর্বে তাদেরকে একটি প্রতিশ্রুতি দিয়ে যাওয়া হলো যে কিছুদিনের মধ্যেই তারা জাহাজ নিয়ে তাদেরকে উদ্ধারের জন্য ফিরে আসবে। তাদের জন্য 3 মাসের খাদ্যদ্রব্য রেখে যাওয়া হলো, আর রেখে যাওয়া হলো একটি রেকগনিশন লেটার, যেখানে লেখা ছিল ফরাসিদের প্রতি তাদের আচরণ অত্যন্ত ভালো ছিল। এই রেকগনিশন লেটারটি তাদের হাতে দিয়ে যাওয়া হয়েছিল কারণ ভবিষ্যতে কাছ দিয়ে যাওয়া কোনো জাহাজের ক্যাপ্টেন এই লেটার দেখলে যাতে তাদেরকে উদ্ধার করতে অসম্মত না হয়। কাস্টেলান সম্ভবত হিসেব করে দেখেছিলেন তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য এই দ্বীপে ফিরে আসতে কয়েক সপ্তাহ সময়ই হয়তো লাগবে, আর যদি আবহাওয়া খারাপ থাকে তাহলে হয়তো 1 মাস বা তার কিছুটা বেশি সময় লাগতে পারে। তাই তাদের জন্য 3 মাসের খাবারের বন্দোবস্ত করে লা প্রভিডেন্স যাত্রা আরম্ভ করল।
আর 4 দিনের মাথায় ভারত মহাসাগরের ওপর দিয়ে ভেসে নৌকো পৌঁছল মাদাগাস্কারের পূর্ব দিকে অবস্থিত বন্দর শহর ফাউল পয়েন্টে। পৌঁছানো মাত্রই স্থানীয় ফরাসি কর্তৃপক্ষের কাছে সেই কৃতদাসদের উদ্ধার করে নিয়ে আসার জন্য একটি জাহাজ পাঠানোর আবেদন জানান কাস্টেলান। কিন্তু শত প্রচেষ্টা সত্ত্বেও একটিও জাহাজ তিনি জোগাড় করতে পারেন না। এইভাবে দিনের পর দিন কেটে যেতে থাকে। তবে তাঁদের মুখ থেকে শোনা সেই জাহাজডুবি আর বালির দ্বীপের কাহিনী মরিশাসের ফরাসি কর্তৃপক্ষের কানেও পৌঁছে যায়। কৌতূহলবশত তাঁদের পুরো দলটিকে মরিশাসে আসার আদেশ দেওয়া হয়। তাঁরা মরিশাসে পৌঁছান 25শে নভেম্বর। আর ততদিনে বালির দ্বীপে সেই কৃতদাসদের ছেড়ে তাঁদের চলে আসা 2 মাস পেরিয়ে গেছে। সম্পূর্ণ ঘটনা বিশদে বর্ণনা করার পর কাস্টেলান মরিশাসের গভর্নর আঁতোয়ানে মারির কাছে সেই কৃতদাসদের উদ্ধার করার অনুরোধ জানান। তবে মারি তাদের উদ্ধার করার পরিবর্তে কেন আইন অমান্য করে বিনা অনুমতিতে কৃতদাসদের তাঁর দ্বীপে আনা হচ্ছিল তার দিকেই বেশি নজর দেন। কাস্টেলানের বারবার অনুরোধের উত্তরে তিনি জানান, বর্তমানে ব্রিটেনের সাথে ফ্রান্সের যুদ্ধ চলছে আর সম্প্রতি ব্রিটেনের যুদ্ধজাহাজগুলি আশেপাশেই ঘোরাফেরা করছে। এই অবস্থায় ওই কৃতদাসদের উদ্ধার করে আনার জন্য জাহাজ পাঠানো মোটেই যুক্তিযুক্ত হবে না। যুদ্ধ থামলে তিনি নিশ্চয়ই এ ব্যাপারে চিন্তাভাবনা করবেন। কিন্তু কাস্টেলান মনে মনে প্রতিজ্ঞা করে নিয়েছিলেন যে যতদিন পর্যন্ত না তিনি তাদেরকে উদ্ধার করতে পারছেন ততদিন পর্যন্ত তিনি মরিশাস ছেড়ে যাবেন না। তাই তাঁর দলের বাকি সবাই ফ্রান্সে ফিরে গেলেও তিনি থেকে গেলেন। কাজ নিলেন এমন একটি জাহাজে যে জাহাজ আশেপাশের বিভিন্ন দ্বীপগুলিতে জিনিসপত্র সরবরাহ করত। সেখানেই কাজ করতে করতে 1762 জানুয়ারি মাসের দিকে কাস্টেলান জাহাজের ক্যাপ্টেনকে রাজি করিয়েই ফেলেছিলেন যে যাতায়াতের পথে আইল দে সাবলে অর্থাৎ সেই বালির দ্বীপে গিয়ে কৃতদাসদের সেখান থেকে উদ্ধার করে আনবেন। কিন্তু ঠিক তখনই ব্রিটিশ রয়্যাল নেভির যুদ্ধজাহাজ নিকটবর্তী দ্বীপে ল্যান্ড করে, যার ফলে তাঁদের এই পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। এভাবেই দিন কাটতে কাটতে বছর ঘুরে যখন পুনরায় সেপ্টেম্বর মাস আসে, অর্থাৎ তাঁদের সেই দ্বীপ থেকে চলে আসার পর যখন 1 বছর কেটে যায়, অথচ শত চেষ্টা সত্ত্বেও তাদেরকে উদ্ধারের কোনো রাস্তা বের করতে পারেন না, তখন হতাশ হয়ে কাস্টেলান ফ্রান্সে ফিরে যান। তবে ফ্রান্সে গিয়েও তিনি চেষ্টা চালাতে থাকেন। তিনি বিভিন্ন আধিকারিকদের সাথে দেখা করেন, নানা দপ্তরে সাহায্যের আবেদন জানিয়ে চিঠি পাঠান, কিন্তু তখন ফ্রান্স ও ব্রিটেনের মধ্যে যুদ্ধ চলছিল। এই পরিস্থিতিতে কয়েকজন কৃষ্ণাঙ্গ কৃতদাসকে উদ্ধারের অনুরোধ কর্তৃপক্ষের কাছে খুব একটা জরুরি বলে মনে হলো না। 1763-তে ফ্রান্সের পরাজয়ের পর যুদ্ধ যখন অবশেষে সমাপ্ত হলো, তখন দেশের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। অর্থনৈতিক দিক থেকে ফ্রান্স একেবারে ভেঙে পড়েছিল। এই অবস্থায় তাদের উদ্ধারের জন্য সাহায্যের আশা করা বাতুলতা ছাড়া আর কিছু নয়। এইভাবে 1 দশক কেটে যায়। এরই মাঝে 1769-এ ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেউলিয়া হয়ে যায়। কাস্টেলানকেও অর্থকষ্টের সম্মুখীন হতে হয়। তবুও তিনি উপরোধ অনুরোধ করে চিঠি লিখেই চলেছিলেন। ফ্রান্সের বিভিন্ন সরকারি আর্কাইভে রক্ষিত চিঠিপত্র থেকে এ সম্বন্ধে জানা যায়। ফ্রেঞ্চ নেভির আর্কাইভে একখানি ক্ষুদ্র পুস্তিকা রক্ষিত আছে। এই পুস্তিকাটি আমস্টারডাম থেকে ছাপা হয়েছিল। এই বইতে ছিল কাস্টেলানদের জাহাজ দুর্ঘটনা থেকে শুরু করে কৃতদাসদের সাথে তাদের বালির দ্বীপে আশ্রয় নেওয়া এবং নৌকো বানিয়ে পুনরায় ফিরে আসার সম্পূর্ণ কাহিনী। আর সেই বইয়ের উপসংহারে লেখা ছিল, সেই কৃতদাসদের উদ্ধার করে নিয়ে আসার জন্য আইল দে ফ্রান্স অর্থাৎ মরিশাস থেকে একটি জাহাজ পাঠানো হয়েছে। আর্কাইভে রক্ষিত সেই বইটির উপসংহারের তলায় কালি দিয়ে হাতের লেখায় একটি বাক্য লেখা রয়েছে। বাক্যটি এরকম: তাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে একটি জাহাজ তাদের উদ্ধারের জন্য পাঠানো হবে, কিন্তু এখনও সেটি পাঠানো হয়নি। ফরাসি লেখিকা আইরেন ফ্রেইন, যিনি বালির দ্বীপে ওই কৃতদাসদের জীবন নিয়ে একখানি বই লিখেছেন, তার মতে সেই হাতের লেখাটি নিঃসন্দেহে কাস্টেলানের। যাই হোক, 1772 সালের দিকে ফ্রেঞ্চ নেভির সেক্রেটারি সেই কৃতদাসদের উদ্ধার করে নিয়ে আসার জন্য একটি রেস্কিউ অপারেশন করার আদেশ দিলেন। ততদিনে 1 দশকেরও বেশি সময় কেটে গেছে। কেউ জানে না এই দীর্ঘ সময়ের মধ্যে তাদের কি ঘটেছে, সেই দ্বীপে আদৌ আর কেউ বেঁচে আছে কিনা। তবে কোনো এক অজ্ঞাত কারণে আরও 3 বছর ধরে সেই আদেশ পালন করা হলো না। অবশেষে 1775-এর আগস্টে তাদেরকে উদ্ধারের জন্য একটি জাহাজ
আইল দে সাবলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। জাহাজটি সেই দ্বীপের কাছাকাছি পৌঁছেও যায়। জাহাজ থেকে একটি ছোট ডিঙি নামিয়ে দুজনকে ওই দ্বীপে পাঠানো হয়, কিন্তু আবহাওয়া খুব খারাপ থাকায় তাদের ডিঙি প্রবাল প্রাচীরে ধাক্কা খেয়ে ভেঙে যায়। সেই দুজনের মধ্যে একজন সাঁতরে গিয়ে ওঠে সেই দ্বীপে, আরেকজন সাঁতরে জাহাজে ফিরে যায়। আবহাওয়া ক্রমাগত খারাপ হতে থাকায় উপায়ন্তর না দেখে সেই সহযাত্রীটিকে দ্বীপে রেখেই জাহাজটি ফিরে যায়। তবে যাওয়ার পূর্বে জাহাজের ক্যাপ্টেন দূর থেকে দেখতে পান কিছু মানুষ সেই দ্বীপে তখনও বেঁচে রয়েছে। ক্যাপ্টেনের দেওয়া তথ্য অনুযায়ী সেই দ্বীপে 13 জন ছিল, আর তাদের সাথে যোগ দিয়েছিল জাহাজ থেকে যাওয়া সেই ফরাসি উদ্ধারকারী যে সাঁতরে গিয়ে সেখানে উঠেছিল, অর্থাৎ মোট 14 জন। এরপর আরও দুবার 2টি জাহাজ উদ্ধার কার্যের জন্য পাঠানো হয়, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে দুবারই তারা বিফল হয়। শেষমেশ 1776-এর নভেম্বরে চতুর্থবার চেষ্টা করা হয়। এবার পাঠানো হয় লা ডুফেইন নামে একটি রণতরী, যার ক্যাপ্টেন ছিলেন জ্যাক্স মারি লেনোগি দে ট্রমেলিন। আবহাওয়া তখন শান্ত ছিল। জাহাজ থেকে একটি ছোট ডিঙি পাঠানো হয় ওই দ্বীপে। ততদিনে মাত্র 8 জনই সার্ভাইভ করতে পেরেছিল, যাদের মধ্যে 7 জনই ছিল মহিলা আর একটি 8 মাসের ছোট্ট শিশুপুত্র। অবশেষে উটিল নামক জাহাজটিতে দুর্ঘটনা ঘটার 15 বছর পর সেই ছোট্ট নিষ্ফলা বালির দ্বীপ থেকে ওই 8 জনকে উদ্ধার করে নিয়ে আসা হয়। তবে 1 বছর আগে ছেড়ে যাওয়া সেই উদ্ধারকারীকে দ্বীপে পাওয়া যায় না। পরে জানা যায় বালির দ্বীপে আটকে পড়ার কিছুদিন পরেই সেই শ্বেতাঙ্গ ফরাসিটি সেই ভাঙা জাহাজের কাঠ দিয়ে একটি ছোট ভেলা প্রস্তুত করে 3 জন পুরুষ ও 3 জন মহিলা কৃতদাসকে সাথে নিয়ে লোকালয়ে ফিরে যাওয়ার উদ্দেশ্যে সমুদ্রে ভেসে পড়ে। তারপর তাদের কি হলো তা আর জানা যায়নি। তবে সেই উত্তাল সমুদ্রে শুধুমাত্র কাঠের ভেলা সম্বল করে পাড়ে পৌঁছনো কার্যত অসম্ভব, তাই ধরে নেওয়াই যায় তাদের সবার সলিল সমাধি ঘটেছে। 8 মাসের ছোট্ট শিশুটি সহ 7 জন মহিলাকে জাহাজে তুলে মরিশাসে নিয়ে আসা হয়, আর মরিশাসে পৌঁছানো মাত্রই কৃতদাস প্রথা থেকে তাদেরকে মুক্ত করে দেওয়া হয়। তাদেরকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করা হয়। সেই শিশুটির মায়ের নাম ছিল সেমিয়াভু। এই একটিমাত্র নামই রেকর্ড থেকে পাওয়া যায়। খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার পর তার নতুন নাম দেওয়া হয় ইভ, আর সেই শিশুটির নাম দেওয়া হয় মুইজ। সেই 7 জন মহিলা কোনোভাবেই তাদের নিজেদের দেশ মাদাগাস্কারে ফিরতে রাজি ছিল না। সেখানে গেলে হয়তো তাদেরকে পুনরায় কৃতদাসের জীবনে ফিরে যেতে হবে। বিভিন্ন নথি থেকে শেষ পর্যন্ত জানা যায় তারা মরিশাসেই থেকে গিয়েছিল। তারপর তাদের সম্পর্কে আর কোনো তথ্য পাওয়া যায় না। উদ্ধারকারী জাহাজ লা ডুফেইনের ক্যাপ্টেন জ্যাক্স মারি লেনোগি দে ট্রমেলিনের দেওয়া বয়ান পর্যন্ত হারিয়ে যায়। তবে তাঁর নাম অনুসারে সেই বালির দ্বীপের নাম দেওয়া হয় ট্রমেলিন আইল্যান্ড। ট্রমেলিন আইল্যান্ড থেকে যখন শিশুসহ সেই 7 জন মহিলাকে উদ্ধার করা হয়, তখন কাস্টেলান ব্রিটেনের একটি হাসপাতালের দায়িত্ব সামলাচ্ছিলেন। অনুমান করা যায় এই খবর নিশ্চয়ই তাঁর কাছে পৌঁছেছিল, তবে তার প্রতিক্রিয়া সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। সময়ের সাথে সাথে ফরাসি জনমানসে এই ঘটনার স্মৃতি ধীরে ধীরে ফিকে হতে আরম্ভ করে। তবে এই কাহিনী পুনরায় চর্চিত হতে শুরু করে ফরাসি বিপ্লবের সময়। একজন বিশিষ্ট ফরাসি দার্শনিক এবং গণিতজ্ঞ নিকোলাস দে কন্ডোরসে, যিনি ছিলেন ফরাসি বিপ্লবের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, তিনি 1881 সালে রিফ্লেকশনস অন নিগ্রো স্লেভারি নামে একটি পুস্তিকা প্রকাশ করেন। এই বইটির সারমর্ম ছিল ট্রমেলিন আইল্যান্ডে আটকে পড়া সেই অসহায় কৃতদাসদের প্রতি ফরাসি সরকারের অসহানুভূতিশীল ও নির্মম আচরণ। এই পুস্তিকা কৃতদাস প্রথার বিরুদ্ধে জনমত সংগ্রহে বিশেষ সহায়ক হয়। ফ্রেঞ্চ রেভলিউশনের পর 1794-এর ফেব্রুয়ারিতে নবগঠিত অ্যাসেম্বলির ডিবেটে কৃতদাসদের প্রতি ফ্রান্সের ওই নির্মম আচরণকে লেস হিউম্যানেট অর্থাৎ এগেনস্ট হিউম্যানিটি বলে আখ্যা দেওয়া হয়। 1795 সালে নতুন সংবিধানে কৃতদাস প্রথাকে বেআইনি বলে ঘোষণা করা হয়। কিন্তু কিছুদিন পরেই ফ্রান্সের ক্ষমতায় বসেন নেপোলিয়ন বোনাপার্ট এবং তিনি ফরাসি উপনিবেশগুলিতে, বিশেষত আফ্রিকাতে কৃতদাস প্রথা পুনরায় শুরু করেন। কৃতদাস প্রথা সম্পূর্ণভাবে অবলুপ্ত হওয়ার জন্য আরও 50 বছর অপেক্ষা করতে হয়। অবশেষে 1848-এ ফ্রান্সের সংবিধানে আইন পাশ করে কৃতদাস প্রথাকে সম্পূর্ণভাবে অবলুপ্ত করা হয়।
তবে আধুনিক পৃথিবীতে ট্রমেলিন আইল্যান্ডের এই কাহিনী অজানাই থেকে যেত যদি ফরাসি নৌবাহিনীর একজন অবসরপ্রাপ্ত অফিসার ম্যাক্স গেরাউট এতে উৎসাহ না দেখাতেন। অবসর গ্রহণের পর 1980 সালে তিনি নেভাল আর্কিওলজি রিসার্চ গ্রুপ নামে একটি সংস্থার গঠন করেন, যে সংস্থা মধ্যযুগ পরবর্তী জাহাজগুলির ধ্বংসাবশেষের অধ্যয়ন করত। গেরাউট তাঁর এক সহকর্মীর কাছ থেকে ট্রমেলিন আইল্যান্ডের কাহিনী জানতে পারেন। এ নিয়ে ইউনেস্কোর সহযোগিতায় 2004 সাল থেকে পরবর্তী 2 বছর ধরে আর্কাইভাল রিসার্চ চালান। এই কাহিনী সম্পর্কে খোঁজখবর নিয়ে তিনি এতটাই উৎসাহিত হয়ে পড়েন যে একটি আর্কিওলজিক্যাল সার্ভে করার ইচ্ছে প্রকাশ করেন। তাঁর নিজস্ব সংস্থা নেভাল আর্কিওলজি রিসার্চ গ্রুপ আর ফ্রেঞ্চ ন্যাশনাল ইনস্টিটিউট অফ প্রিভেন্টিভ আর্কিওলজিক্যাল রিসার্চের কিছু বিশেষজ্ঞদের নিয়ে তিনি একটি টিম গঠন করেন। সেই টিম রিসার্চের জন্য ট্রমেলিন আইল্যান্ডে 2006 থেকে 2013 মধ্যে মোট 4 বার গিয়েছিল। তারা দ্বীপ থেকে কয়েকশো ফুট দূরত্বে উটিল জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে বের করে। সেই ধ্বংসাবশেষ পরীক্ষা নিরীক্ষা করে আর্কিওলজিক্যাল টিম জাহাজটি কিভাবে ভেঙেছিল তা অনুমান করে, আর তাদের সেই অনুমান ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রকের আর্কাইভে রক্ষিত উটিলের সেই লগবুকে লিখিত বক্তব্যের সত্যতা প্রমাণ করে। বালির দ্বীপ থেকে যাওয়ার সময় ক্যাপ্টেন কাস্টেলান ডু ভার্নে সেই দ্বীপের একখানি নকশা এঁকে নিয়ে যান। সেই নকশাটি ফ্রান্সের আর্কাইভে রক্ষিত ছিল। সেই নকশাতে তাঁরা দ্বীপের কোন অংশে বসবাস করেছিলেন, কুয়ো এবং ওভেন কোথায় কোথায় নির্মাণ করা হয়েছিল, এ সমস্ত কিছু চিহ্নিত করা ছিল। সেই নকশাকে অবলম্বন করে গেরাউটের টিম একে একে সেগুলিকে খুঁজে বের করে। অনুসন্ধান চালিয়ে দেখা যায় সেই কৃতদাসেরা দ্বীপের সবথেকে উঁচু অংশে বসবাস করছিল। পুরো দ্বীপ জুড়ে খনন কার্য চালিয়ে তাঁরা তাদের বসবাসের ঘর, গৃহস্থালির নানা জিনিসপত্র, যন্ত্রপাতি এসব খুঁজে বের করেন। মাটির তলা থেকে বের হয় 5 ফুট চওড়া দেওয়াল বিশিষ্ট ডিম্বাকৃতি যৌথ রান্নাঘর, যন্ত্রপাতি রাখার ঘর আর বসবাসের ঘর, যেগুলির ভেতরে পাওয়া যায় 12টি তামার পাত্র, 15টি চামচ সহ মোট 45টি গৃহস্থালির সরঞ্জাম। উটিল জাহাজের ভগ্নস্তূপ থেকে সেই তামার পাতগুলিকে সংগ্রহ করা হয়েছিল এবং হাতুড়ির মতো কোনো বস্তু দিয়ে ঠুকে ঠুকে সেগুলিকে পাত্র ও চামচের রূপ দেওয়া হয়েছিল। ক্রমাগত ব্যবহার হতে হতে যখন পাত্রগুলি ফুটো হয়ে যেত, তখন পুনরায় এক টুকরো তামার পাত দিয়ে সেগুলিকে মেরামত করা হতো। সেখানে প্রাপ্ত একটি পাত্রকে 8 বার মেরামত করা হয়েছিল। ফরাসিরা যে কুয়ো খুঁড়েছিল, পরবর্তী 15 বছর ধরে সেই কুয়ো কৃতদাসদের জলের চাহিদা মিটিয়েছে। জল রাখার জন্য তারা সীসার তৈরি পাত্র ব্যবহার করত। সমুদ্রে যাত্রা করার সময় জাহাজে যদি কোনো ফুটো হয়ে যায়, সেই ফুটো সীসা দিয়ে মেরামত করা হতো। উটিল থেকে সেই সীসা এনে তা দিয়ে তারা পাত্র তৈরি করেছিল। দীর্ঘদিন সেই সীসা ব্যবহার করার ফলে তার বিষক্রিয়ায় হয়তো কিছু জনের মৃত্যু ঘটে থাকবে। সন্তানের জন্ম দিতে গিয়ে প্রসবের সময়ও কিছু মহিলার মৃত্যু হয়। কাস্টেলানদের নৌকো লা প্রভিডেন্স দ্বীপ ছেড়ে চলে আসার কিছুদিন পরই 18 জন কৃতদাস একটি কাঠের ভেলা বানিয়ে সমুদ্রে ভেসে পড়ে, তবে সম্ভবত সেটি পাড়ে পৌঁছতে পারেনি। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, দীর্ঘ 15টা বছর ধরে তারা অবসবাসযোগ্য দ্বীপে বেঁচে ছিলই বা কীভাবে। আর্কিওলজিক্যাল টিমের অনুমান অনুযায়ী কাস্টেলানদের নৌকো দ্বীপ ছেড়ে চলে যাওয়ার পর দীর্ঘদিন কেটে গেলেও তাদেরকে উদ্ধারের জন্য যখন কেউ এলো না, তখন তারা সেই পরিস্থিতিকে মানিয়ে নিয়ে সেখানেই নিজেদের নতুন জীবন আরম্ভ করে। সেই দ্বীপে থাকা পাথর, প্রবালের টুকরো এইসব দিয়ে বাসস্থান বানায়। তাদের সবারই একটাই রান্নাঘর ছিল। দ্বীপের আশেপাশে প্রবাল প্রাচীরে ঘেরা শান্ত জলে থাকা মাছ, কচ্ছপ, কচ্ছপের ডিম আর দ্বীপে ডিম পাড়তে আসা সামুদ্রিক পাখি আর তাদের ডিম তারা খাদ্য হিসেবে গ্রহণ করে। খননের সময় মাটির তলা থেকে বেশ কিছু পাখির হাড় পাওয়া যায়। তবে দীর্ঘদিন ধরে পাখি, মাছ, কচ্ছপ ইত্যাদি শিকার করার ফলে একসময় তাদের সংখ্যা কমতে আরম্ভ করে। তখন তাদেরকে তীব্র খাদ্য সংকটে পড়তে হয়। ফরাসি শ্বেতাঙ্গরা যে আগুন জ্বেলেছিল, দীর্ঘ 15টা বছর ধরে সেই আগুনকে তারা কখনো নিভতে দেয়নি। তবে সেই দ্বীপে কোনো বৃক্ষ জাতীয় গাছ ছিল না, তাই জ্বালানি হিসেবে তারা সেই ভগ্ন জাহাজের কাঠের টুকরো আর জলে ভেসে আসা কাঠ ব্যবহার করত। ভারত মহাসাগরে অবস্থিত সেই ছোট্ট দ্বীপের ওপর দিয়ে প্রায় সারা বছর ধরে বাধাহীন ঝোড়ো হাওয়া বইতে থাকে,
আর গ্রীষ্মকালে মাঝে মাঝেই সাইক্লোন অর্থাৎ প্রচণ্ড সামুদ্রিক ঝড় ওঠে। এই সাইক্লোনের হাত থেকে বাঁচার জন্য তারা 20 ফুট লম্বা একটি দেওয়াল তুলেছিল। আর্কিওলজিক্যাল টিম সেখান থেকে 2টি কবর উদ্ধার করে। তাদের মতে পাথর আর প্রবালের খণ্ড দিয়ে নির্মিত ওই কবরগুলি এর আগে কখনো না কখনো মাটি খুঁড়ে বের করা হয়েছিল। দ্বীপের যে স্থানে ওই কৃতদাসেরা বসবাস করছিল ঠিক ওই স্থানেই 1954-তে ফ্রান্সের তরফ থেকে একটি আবহাওয়া কেন্দ্র নির্মাণ করা হয়। সেই নির্মাণ কার্য যখন চলছিল সম্ভবত সেই সময় ওই কবরগুলিকে নাড়াচাড়া করা হয়েছিল। ফ্রান্সের এক কুখ্যাত জলদস্যু 1730 সালে যাকে ফাঁসি দেওয়া হয়, জনশ্রুতি অনুযায়ী তার কাছে প্রচুর সম্পত্তি ছিল যা সে কোনো একটি দ্বীপে লুকিয়ে রেখেছিল। সম্ভবত আবহাওয়া কেন্দ্র নির্মাণের সময় যখন মাটি খোঁড়া হচ্ছিল তখন মাটির তলা থেকে পাথর আর প্রবালের তৈরি সেই কবরগুলিকে দেখেই নির্মাণ শ্রমিকরা শতাব্দী প্রাচীন সেই জনশ্রুতিকে সত্যি বলে ভেবে নিয়েছিল। তাই গুপ্তধনের সন্ধানে তারা খোঁড়াখুঁড়ি করে কবরগুলিকে অনেকটাই নষ্ট করে ফেলে। আর্কিওলজিক্যাল টিমের এক সদস্য টমাস রমনের মতে ওই আবহাওয়া কেন্দ্রের নিচে কৃতদাসদের আরও অনেক বাসস্থান চাপা পড়ে গিয়েছে, যেগুলি থেকে আরও অনেক তথ্য জানা যেতে পারত, যা এখন আর জানা সম্ভব নয়। আপনারা যদি এ বিষয়ে আরও বিশদে জানতে চান তাহলে আর্কিওলজিক্যাল ইনস্টিটিউট অফ আমেরিকা থেকে প্রকাশিত এই প্রবন্ধটি পড়ে দেখতে পারেন। এছাড়াও ইকোনমিস্টে প্রকাশিত এই প্রতিবেদনটিও পড়তে পারেন। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। এখনও ট্রমেলিন আইল্যান্ডের পূর্ব প্রান্তে উটিল জাহাজের লোহার নোঙরটি সমুদ্রের জলের ভেতর থেকে মাথা তুলে রয়েছে। 2013 সালে তারই কাছে সেই কৃতদাসদের স্মৃতির উদ্দেশ্যে একখানি ফলক লাগানো হয়। সেই স্থান এখনও কিছু মানুষের প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে জীবন ধারণের কঠোর সংগ্রামের স্মৃতি বহন করে নিয়ে চলেছে। তার সাথে জড়িয়ে রয়েছে এমন একটি প্রতিশ্রুতির স্মৃতি, যে প্রতিশ্রুতি পূরণ করতে কেটে গিয়েছিল দীর্ঘ 15টা বছর। আর সেই প্রতিশ্রুতি রক্ষার্থে একজন শ্বেতাঙ্গ মানুষের দীর্ঘ প্রচেষ্টার স্মৃতিও ট্রমেলিন আইল্যান্ড আজও বহন করে নিয়ে চলেছে। এই ছিল আজকের পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন। এ ব্যাপারে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান। আর এ ধরনের আরও নানা বিষয় নিয়ে আলোচনা শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ইনসাইট। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।